প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোর প্রতিফলন পড়ব। বক্রতলে আলোর প্রতিফলন। বক্রতলে আলোর প্রতিফলনে দু ধরনের বক্র দর্পণ নেওয়া হয়। একটা হলো উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। তোমরা দেখতে পাচ্ছ আমি আগে থেকেই ছবিগুলো এঁকে নিয়েছি, তার কারণ যাতে ভিডিওটা ছোট হয়। এই যে দর্পণটা, এটা হলো উত্তল দর্পণ, যার এই দিকটাই মূলত অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া থাকে, আর এই প্রান্তটা এই দিকটা থাকে মসৃণ। আর এই দর্পণটা হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণের এই সাইডটাই অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়। ঠিক আছে, এইবার আমরা এই বক্র দর্পণের বিশেষ কতগুলো অংশ বা সংজ্ঞা সেগুলো সম্পর্কে জানব। এখানে এম বিন্দু আর এই বিন্দুটা হলো এম প্রাইম বিন্দু, এবং এম থেকে এম প্রাইম বিন্দুটা হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণের একদম মাঝখানের যে বিন্দু, মধ্যবিন্দু, সেটাকে বলা হয় মেরু। এখানে মেরু বা মধ্যবিন্দু ও। এবার এই বক্র দর্পণ, যেহেতু এটা অবতল দর্পণ, বক্র দর্পণ, তো সেটা একটা গোলকের অংশ। এখানে একটা গোলক এঁকে নেওয়া হয়েছে ডটেড লাইন দিয়ে। তো তার কেন্দ্র হচ্ছে সি, তাহলে বক্রতা কেন্দ্র হলো সি বিন্দু। এবার মেরু থেকে সি পর্যন্ত এই যে দূরত্ব, এটা হলো বক্রতা ব্যাসার্ধ ওসি। বক্রতা ব্যাসার্ধ ওসি। এরপরে হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কী হবে না, এই মেরুতে যদি আমরা একটা উলম্ব রেখা কল্পনা করি, যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, মেরু থেকে একটা উলম্ব রেখা কল্পনা করা হয়েছে একটা নির্দিষ্ট দিকে, এবং যেটা এক্স দ্বারা চিহ্নিত করা হয়েছে, তাহলে এই ও এক্স, এই যে সরল রেখা, এটা হবে প্রধান অক্ষ। এরপরে একটি বিশেষ সংজ্ঞা, যেটা হলো উন্মেষ। তাহলে উন্মেষ কী হবে না, এই অবতল দর্পণের এম বিন্দু থেকে এম প্রাইম বিন্দুর যে সংযোজক রেখাংশ, অর্থাৎ কিনা এই বক্র দর্পণের বা অবতল দর্পণের দুটো প্রান্তের মধ্যে যে দূরত্ব, সেটা হলো উন্মেষ। বক্র দর্পণ যদি অনেক বড় হয় তাহলে উন্মেষ বড় হবে, আর বক্র দর্পণ যদি ছোট হয়, ক্ষুদ্র হয়, তাহলে উন্মেষ ক্ষুদ্র হবে। এর পরের অংশ কি? পরের অংশ হচ্ছে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। এখানে একটা অবতল দর্পণ নেওয়া হয়েছে, সেই অবতল দর্পণে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ফেলা হয়েছে। তো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হচ্ছে। এই রশ্মিটা এদিকে আসছে, উপরের রশ্মিটাও এদিকে আসছে, আর মাঝখানের রশ্মিটা যে পথে আসছিল সেই পথে ফিরে যাচ্ছে, অর্থাৎ তিনটে রশ্মি এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এই অবতল দর্পণের বেলায় এই বিন্দু হলো মুখ্য ফোকাস। এখানে উত্তল দর্পণ নেওয়া হয়েছে। উত্তল দর্পণে তিনটে আলোক রশ্মি ফেলা হচ্ছে, মাঝখানের রশ্মিটা যে পথে আসছিল সেই পথেই যাচ্ছে, উপরের রশ্মিটা এইখানে প্রতিফলিত হয়ে ফিরে যাচ্ছে, নিচের রশ্মিটা এই বিন্দুতে প্রতিফলিত ফিরে যাচ্ছে। এবার এই রশ্মিগুলোর যে পথে প্রতিফলিত হয়ে যাচ্ছে, সেই পথগুলোকে আমরা যদি বাড়িয়ে নিই, তাহলে সেই বর্ধিত অংশগুলো একটা বিন্দুতে মিলিত হচ্ছে, যেটা এফ বিন্দু। তাহলে দেখো, উত্তল দর্পণের বেলায় তিনটে আলোক রশ্মি প্রতিফলিত হওয়ার পরে মনে হচ্ছে একটা বিন্দু থেকে অবস্থিত হচ্ছে। সুতরাং এই বিন্দুটা হলো ফোকাস, মুখ্য ফোকাস বিন্দু এফ। তাহলে ফোকাস দৈর্ঘ্য কী হবে? মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো ফোকাস দৈর্ঘ্য। মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, মেরু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত যে দূরত্ব, সেটা হলো ফোকাস দৈর্ঘ্য এফ। ছোট হাতের এফ দ্বারা চিহ্নিত করা হয় এফ, অর্থাৎ কিনা ও এফ। এবার আমরা ফোকাস দৈর্ঘ্য আর বক্রতা ব্যাসার্ধ, এই দুটোর মধ্যে কি সম্পর্ক সেটা দেখব। এখানে একটা উত্তল দর্পণ নেওয়া হয়েছে। সেই উত্তল দর্পণে আগে থেকেই এই চিত্রটি আমি এঁকে নিয়েছি, যাতে আঁকার বেশি সময় না লাগে। তো এখানে যে উত্তল দর্পণটা নেওয়া হয়েছে, সেই উত্তল দর্পণের এটা হলো মেরু বা মধ্যবিন্দু, এটা প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র। এবার একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল একটা আলোক রশ্মি পি বিন্দু থেকে এই বিন্দুতে এসে আপতিত হলো, এবং সেটা প্রতিফলিত হয়ে যাচ্ছে এই পথে। তাহলে এই কোণটি হলো আপতন কোণ, ডটেড লাইনটা হলো অভিলম্ব, এই কোণটি আপতন কোণ।
এটা হলো প্রতিফলন কোণ, এবং এই প্রতিফলিত রশ্মিকে আমরা যদি বাড়িয়ে নিই তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে এফ। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ পেলাম যেটা কিনা এ সি এফ। এবারে এই প্রতিফলিত কোণ মানে প্রতিফলন কোণ আর এইখানের যে কোণ পরস্পর বিপরীত, তাই এই কোণটি হবে আর। এরপর এই দুটো সমান্তরাল রশ্মি, তার মাঝখানে এই ডটেড লাইনটা হলো ছেদক, তাহলে এই কোণটি আই হলে এটা হবে আই। এবার এই যে ত্রিভুজ, তাহলে এই যে এএফসি ত্রিভুজ, এই এএফসি ত্রিভুজে আমরা দুটো কোণ পাচ্ছি, একটা আই আর একটা আর। প্রতিফলনের নিয়ম অনুসারে আমরা জানি আই সমান আর, আই সমান আর। তাহলে কোণ এফ এ সি সমান কোণ এফ সি এ। এবার এই দুটো কোণ সমান হয়, সংলগ্ন বাহু দুটো সমান হবে, অর্থাৎ এ এফ সমান এফ সি। উন্মেষ ক্ষুদ্র হলে, অর্থাৎ দর্পণ যদি ছোট হয়, উন্মেষ ক্ষুদ্র হয়, তাহলে কিন্তু এই এ বিন্দুকে ও বিন্দু ধরে নেওয়া যায়। অর্থাৎ এ এফ সমান এফ সি, এটা হয়ে যাবে ও এফ সমান এফ সি। এফ সমান এফ এফ আর ও এফ সমান হবে উন্মেষ ক্ষুদ্র হলে। এবার এইখান থেকে লিখতে পারি ও এফ সমান এফ সি। ও এফ সমান যদি এফ সি হয় তাহলে ও এফ সমান 2f সমান ওসি, 2f সমান ওসি। ওয়েফের ডাবল হবে ওসি সমান, তাহলে 2f। ওয়েফ মানে হচ্ছে এফ, যেটা কিনা ফোকাস দূরত্ব, আর ওসি মানে বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে 2f সমান আর এফ সমান আর বাই 2। তাহলে আমরা পেলাম যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। উত্তল দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণের চিত্র ধরে আমরা এটা দেখলাম এফ সমান আর বাই 2। এখন যদি আমরা অবতল দর্পণের বেলায় যে ছবিটি আঁকা হয়েছে সেই ছবিতে এই ধাপগুলোকে তুলনা করি, তাহলেও কিন্তু আমরা এই এফ সমান আর বাই 2 এটা পাবো। ঠিক আছে, এইবারে আমরা দেখব চিহ্নের নিয়ম। চিহ্নের নিয়ম কি না, যেহেতু দর্পণে প্রতিবিম্ব তৈরি হয়, প্রতিফলন হয়, এবং আমাদের বিভিন্ন দূরত্ব আমরা এখানে পাই, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ। তো এই দূরত্বের সঙ্গে সঙ্গে আমরা পাই বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, যেটা পরে আলোচনা হবে। বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব, তো এগুলোর একটা কার্টেসীয় পদ্ধতিতে চিহ্নের নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি, সবসময় দূরত্বগুলো মেরু থেকে মাপা হবে। যদি মেরু থেকে মাপতে গিয়ে যদি রশ্মির অভিমুখে বা বিপরীত মুখে যাওয়া হয়, সেই অনুসারে আমরা দূরত্বের চিহ্নগুলো নেব। ধরে নিলাম এখানে যে তীর চিহ্ন দেওয়া হয়েছে সেটা ধরে নিলাম রশ্মির অভিমুখ, রশ্মির দিক। তাহলে রশ্মির দিকে যদি আমরা দূরত্ব মাপি, অর্থাৎ এই দিকে যদি দূরত্ব মাপি, এটা হবে পজিটিভ, আর বিপরীত দিকে যদি দূরত্ব মাপি সেটা হবে নেগেটিভ। তাহলে রশ্মির অভিমুখে হবে পজিটিভ আর রশ্মির বিপরীত মুখে হবে নেগেটিভ। এবার আমরা দেখব যে অবতল দর্পণ ও উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব কি এটা তোমরা নিশ্চয়ই জানো। প্রতিবিম্ব কি না, আলোকরশ্মিগুচ্ছ কোনো একটি তল থেকে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় অথবা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দু উৎসের প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব আবার সদ্বিম্ব অসদ্বিম্ব দুটো ভাগে দু ধরনের হয়, এটা তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো। সদ্বিম্ব অসদ্বিম্ব নিয়ে একটু পরে বলছি। এখন আমরা দেখব যে অবতল দর্পণ আর উত্তল দর্পণ, এই দুই দর্পণে যদি আলোকরশ্মিগুচ্ছ আপতিত হয় তাহলে প্রতিফলিত হওয়ার পরে প্রতিবিম্ব গঠন করে। সেই প্রতিবিম্ব সৎ হতে পারে অথবা অসৎ হতে পারে। প্রথমে অবতল দর্পণ নিয়েছি। অবতল দর্পণের মেরু ও বক্রতা কেন্দ্র সি। এই সামনে যদি একটা বস্তু নিই যেটা পি কিউ, আমরা এই পি কিউ বস্তুর প্রত্যেকটি বিন্দু থেকে অজস্র আলোকরশ্মিগুচ্ছ চারিপাশে ছড়িয়ে যাচ্ছে। আপতিত হওয়ার পর আপতিত হয়ে এই বস্তুর উপরে তারপর রশ্মিগুচ্ছগুলো প্রতিফলিত হয়ে বিভিন্ন দিকে যাচ্ছে। তো অজস্র রশ্মি নিয়ে আমরা হিসাব নিকাশ করতে পারবো না, সেজন্য আমরা কিউ বিন্দু থেকে দুটো রশ্মি নিচ্ছি। একটা রশ্মি যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে এই প্রধান অক্ষের সঙ্গে একটা সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ এ বিন্দুতে আপতিত হলো, তারপরে প্রতিফলিত হয়ে সেটা সর্বদাই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি সর্বদাই ফোকাস বিন্দু দিয়ে যাবে, অর্থাৎ ফোকাস বিন্দু দিয়ে গেল এফ। আরেকটি আলোকরশ্মি কিউ বিন্দু থেকেই নিচ্ছি। দ্বিতীয় রশ্মিটাকে আমরা যে বক্রতা কেন্দ্র, সেই বক্রতা কেন্দ্র থেকে দিয়ে পাঠাবো। বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলোকরশ্মি গেলে সেই আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হয়ে আবার সেই পথেই ফিরে যাবে।
অর্থাৎ এই রশ্মিটা এই পথে গেল, এই বিন্দুতে প্রতিফলিত হলো, প্রতিফলিত এই পথে ফিরে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে যে পি বিন্দু থেকে নির্গত দুটি আলোক রশ্মি তারা কিন্তু প্রতিফলিত হয়ে এইখানে মিলিত হচ্ছে, অর্থাৎ কিউ বিন্দু থেকে নির্গত আলোক রশ্মি তারা কিন্তু প্রতিফলিত হয়ে এইখানে মিলিত হচ্ছে, অর্থাৎ কিউ বিন্দুর যে প্রতিবিম্ব বিন্দু সেটা হবে এই বিন্দুটা, অর্থাৎ আমরা এখানে পাবো প্রতিবিম্ব। তাহলে এই যে পি কিউ এটা ছিল বস্তু, এবং অবতল দর্পণে এই বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হলো সেটা হলো পি কিউ, স্মল পি কিউ। ঠিক আছে, তাহলে আমরা একটা অবতল দর্পণের সামনে একটা বস্তুকে রেখেছি, যেখানে বস্তু দূরত্বকে ইউ দ্বারা চিহ্নিত করা হয়, বস্তু দূরত্বটা সেটা কিন্তু বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি। তো সেক্ষেত্রে আমরা এখানে কি পেলাম, সদ্বিম্ব পেলাম, বস্তুর যেদিকে রয়েছে এটা প্রতিবিম্বটা উল্টো দিকে রয়েছে, অর্থাৎ অবশীর্ষ পেলাম, সদ্বিম্ব পেলাম, এবং যেটা কিনা বস্তুর আকারের চেয়ে ছোট হয়েছে, ছোট পেলাম। তো এইভাবে এইরকম প্রতিবিম্ব আমরা অবতল দর্পণের বেলায় পাই। এবার বস্তু দূরত্ব পাল্টালে, বস্তু দূরত্ব চেঞ্জ করলে সেই বস্তু দূরত্ব বক্রতা ব্যাসার্ধের চেয়ে বেশি হতে পারে, কম হতে পারে, তাহলে কিন্তু এখানে এই যে প্রতিবিম্ব রয়েছে এই প্রতিবিম্বের যে অবস্থান, তার প্রকৃতি এবং তার আকার এগুলোর পরিবর্তন হবে। এবং আমরা যদি এই বস্তুকে ফোকাসের মধ্যে আনি, অর্থাৎ বস্তু দূরত্ব যদি ফোকাস দূরত্বের চেয়ে কম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সদ্বিম্ব পাবো না, অসদ্বিম্ব পাবো। এবার উত্তল দর্পণ। অবতল দর্পণ হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণের সামনে আমরা যদি একটা বস্তু রাখি, যেমন এটা হচ্ছে পি কিউ, তাহলে এই ক্ষেত্রেও আমরা এটা ফোকাস বিন্দু, এটা বক্রতা কেন্দ্র, এক্ষেত্রেও আমরা কিউ বিন্দু থেকে দুটো আলোক রশ্মি নেবো। একটা হচ্ছে যেটা কিনা সমান্তরাল, সেটা কোথা দিয়ে যাবে, ফোকাস দিয়ে। এখানে ফোকাস দিয়ে যাওয়ার অর্থ ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, এই বিন্দুতে যাবে। ঠিক আছে, আর একটা আলোক রশ্মি গুচ্ছ যেটাকে আমরা এইভাবে এখানে নিয়ে আসবো, নিলে এটা এই পথেই ফিরে যাবে। এবার এই রশ্মিগুচ্ছগুলোকে আমরা যদি বাড়াই, তাহলে এই রশ্মিটার জন্য আমরা বর্ধিতাংশ পাবো ফোকাস পর্যন্ত, আর এই রশ্মিটার জন্য আমরা বর্ধিতাংশ পাবো আলোক বক্রতা কেন্দ্র পর্যন্ত। তাহলে আমরা যে প্রতিবিম্ব বিন্দু পাবো কিউ এর, সেটা এইখানে পাবো, ছোট হাতের কিউ। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি, এইখানে পাচ্ছি আমরা প্রতিবিম্বটা পি কিউ। তাহলে এখানে যে প্রতিবিম্বটা পাওয়া গেল উত্তল দর্পণের বেলায়, সেটা কীরকম পাওয়া গেল না, সমশীর্ষ হলো, ছোট হলো, আর এটা কিন্তু সৎ না, এটা আমরা পেলাম অসৎ। তাহলে আমরা এখানে অসৎ বিম্ব পেলাম, পর্দায় ফেলা যাবে না, আর বস্তুর আকারের চেয়ে ছোট পেলাম এবং সমশীর্ষ পেলাম। উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, সদ্বিম্ব পেয়েছি, যেটাকে পর্দায় ফেলা যাবে, আর বস্তুর আকারের চেয়ে ছোট পেয়েছি, আর অবশীর্ষ পেয়েছি। ঠিক আছে, তো এইরকমভাবে উত্তল এবং অবতল দর্পণের প্রতিবিম্ব গঠিত হয়। এবার এই প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব দেখতে পাচ্ছি, প্রতিবিম্ব পর্যন্ত প্রতিবিম্ব দূরত্ব হয় ভি, ফোকাস দূরত্ব, বক্রতা ব্যাসার্ধ, এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। নেক্সট ভিডিওতে সেই সম্পর্ক এবং অন্যান্য সম্পর্ক ও গাণিতিক কিছু সমস্যা নিয়ে আলোচনা হবে। তোমরা বাড়িতে এই অংশগুলো, এই জিনিসগুলো দেখো, এবং কোনো সমস্যা হলে, কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে।